জ্ঞান বিকাশের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় ক্লজ বা বাক্যাংশ। আজকের টিউটোরিয়ালে মূলত ক্লজ কাকে বলে এবং ক্লজের মূল দুটি প্রকারভেদ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই নিয়ে আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আসলে ক্লজটা কি? ক্লজটা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা এখানেই। ফ্রেজও একটা শব্দের সমষ্টি, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। আর ক্লজও হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু যেখানে অবশ্যই কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকবে। সাধারণত বড় কোনো বাক্যাংশে বাক্যগুলোকে বিভিন্ন সেগমেন্টে বা পর্বে ভাগ করে আমাদেরকে লিখতে হয়। অর্থাৎ আমরা যখন একটা বড় বাক্য তৈরি করি, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তখন সেখানে আমাদেরকে বাক্যটাকে ক্লজে বিভক্ত করে লিখতে হয়। মূলত ক্লজ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেই দৃশ্যমান হয়ে ওঠে। সাধারণত আমরা এক ক্লজ বিশিষ্ট যে সিম্পল সেন্টেন্সগুলো দেখি সেগুলোকে আসলে সেভাবে ক্লজ বলা যায় না। মূলত ক্লজ যখন আমরা বলি সেটা বড় কোনো বাক্যের একটি অংশকে আমরা ক্লজ বলি, যেখানে একটি বাক্যে একাধিক অংশ বা পার্ট থাকে। If you are conscious, you can save yourself from COVID-19 infection. এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এই সেন্টেন্সটিতে দুটি ক্লজ আছে এবং দুটি ক্লজে কি আছে? দুটি সাবজেক্ট আছে এবং দুটি ফাইনাইট ভার্ব আছে। They came here before the sunset. এই বাক্যটিতে দুটি ক্লজ আছে, they came here এবং before the sunset. Although the farmers work relentlessly from dawn to dusk, they live below the poverty line. এই উদাহরণটিতেও আমরা দুটি ক্লজ দেখতে পাচ্ছি এবং একটি ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর অন্যটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই প্রকারভেদে আমরা কিছুক্ষণ পরেই আসব। I know what he wants. I know একটি ক্লজ, what he wants এটি আরেকটি ক্লজ। তাহলে ক্লজ জিনিসটা কি? ক্লজ জিনিসটা হচ্ছে একটি বৃহৎ বাক্যের অংশ এবং অবশ্যই কোনো শব্দগুচ্ছকে বা কোনো একটি গ্রুপ অফ ওয়ার্ডসকে যদি ক্লজ হতে হয় তাতে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে আমরা যে চারটি উদাহরণ দেখছি, প্রত্যেকটি উদাহরণে দুটি করে ক্লজ আছে এবং প্রত্যেকটা ক্লজেরই কিন্তু নিজস্ব সাবজেক্ট আছে, নিজস্ব ফাইনাইট ভার্ব আছে। আর আগেই বলেছি এখানেই হচ্ছে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। আরো একটি বিষয় আবারও মনে করিয়ে দিই, ক্লজ বিষয়টি আসলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে গেলে স্পষ্টভাবে বোঝা যায়। ক্লজ মূলত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্য এবং ডিপেন্ডেন্ট ক্লজ পরাধীন বাক্য। ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটিকে আবার তাদের ব্যবহার অনুসারে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ।
আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, ক্লজ মানেই কিন্তু তাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে কিন্তু সেটি কখনো ক্লজ হতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে এমন একটা ক্লজ যেটি কোনো বাক্যাংশ থেকে বিচ্ছিন্ন করে ফেললেও একটি কমপ্লিট থট বা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে বা একটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সর্বদাই একটা স্ট্যান্ড অ্যালোন সেন্টেন্স। যদি কোনো বড় বাক্যাংশ থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আলাদা করে ফেলা হয় তাতে তার অর্থের কোনো সমস্যা হয় না কিংবা তার মিনিং এ কোনো হেরফের ঘটে না। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে একটা কমপ্লিট থট। The government locked down the entire country because COVID-19 is spreading fast. এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে the government locked down the entire country, এই অংশটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকি যে অংশ রয়েছে সেটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা কি করে বুঝলাম? এই বাক্যটিকে যদি আমরা নরমালি লিখি বাকি অংশটুকু বাদ দিয়ে তাতেও কিন্তু অর্থের কোনো সমস্যা হয় না। দ্য গভর্নমেন্ট লক ডাউন দ্য এন্টায়ার কান্ট্রি, এটি কিন্তু একটা কমপ্লিট থট বা কমপ্লিট এক্সপ্রেশন প্রকাশ করছে। কিন্তু আমরা যদি অন্য অংশটাকে শুধু লিখি, বিকজ COVID-19 ইজ স্প্রেডিং ফাস্ট, এই যে থটটা এটা কিন্তু কমপ্লিট না। কারণ COVID-19 দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এখানে এসে কিন্তু কথাটা থেমে যাচ্ছে। কারণের কথাটার কারণটা কিন্তু আর জানা যাচ্ছে না। সুতরাং এই আইডিয়াটা আসলে ইনকমপ্লিট। আর প্রথম যে আইডিয়াটুকু ছিল সেটা ছিল কমপ্লিট। আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনো কোনো কনজাংশনের সাহায্য নিয়ে বাক্যে বসে না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারো সাহায্য ছাড়াই কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আলাদা করার সবচেয়ে সহজ যে উপায়টি আছে সেটি হচ্ছে কানেক্টর বা লিঙ্কিং যুক্ত যে অংশটি থাকবে সেই অংশটি বাদ দিয়ে বাক্যের বাকি অংশটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, যেটা যে কোনো সময় পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। দ্বিতীয় উদাহরণটিতে I saw many people in the street, এই ক্লজটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই বাক্যের বাকি যে অংশটি রয়েছে সেটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, কারণ শুধু সেই অংশের দ্বারা কোনো কমপ্লিট আইডিয়া বা থট প্রকাশিত হচ্ছে না। I like what I see around me, আমি আমার চারপাশে যা দেখি তা আমার বেশ ভালো লাগে। I like, এটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এছাড়া বাক্যের যে বাকি অংশটি আছে সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কিছুক্ষণ পরে আসব ডিপেন্ডেন্ট ক্লজ আসলে কাকে বলে। তবে কোনো বাক্যে কনজাংশন যুক্ত অংশটা কিন্তু কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে কারো সাহায্য নিয়ে ইউজ হয় না। সে স্বাধীনভাবে যে কোনো সময় যে কোনো অবস্থায় এটি কমপ্লিট থট প্রকাশ করতে পারে, তাকে বাক্যের বাকি অংশ থেকে সেপারেট করে ফেললেও। ডিপেন্ডেন্ট ক্লজ, এটি হচ্ছে এমন একটি ক্লজ যে ক্লজ অন্য কোনো বাক্যাংশের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া বাক্যে কোনো অর্থ প্রকাশ করতে পারে না কিংবা কোনো কমপ্লিট থট প্রকাশ করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজকে তার অর্থ সঙ্গতিপূর্ণ করতে হলে তাকে
ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হয় এবং মনে রাখতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ সর্বদা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন কিংবা কানেক্টর দ্বারা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হয়। সুতরাং কোনো বাক্যে ডিপেন্ডেন্ট ক্লজকে চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন কিংবা কানেক্টর বা লিঙ্কার যুক্ত থাকবে সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং সেই ডিপেন্ডেন্ট ক্লজ কখনো কোনো কমপ্লিট থট প্রকাশ করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজের যে আইডিয়াটা থাকে বা যে এক্সপ্রেশনটা থাকে সেটা সবসময় ইনকমপ্লিট থাকে আর সেটাকে কমপ্লিট করার জন্য যার সাহায্য দরকার হয় সেটা হচ্ছে independent clause. We should read newspaper in order that we can enrich our knowledge. এই বাক্যটিতে in order that we can enrich our knowledge, যাতে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, এই অংশটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এবং লক্ষ্য করুন, যাতে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি এটি কিন্তু কোনো কমপ্লিট থট বা আইডিয়া নয়। এই আইডিয়াটাকে কমপ্লিট হতে হলে আরো একটি বাক্যের সাহায্য লাগবে আর সেটি কি? সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটি বিষয় লক্ষ্য করুন, এই যে ক্লজটি, এই ক্লজটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইন অর্ডার দ্যাট এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কানেক্টর বা লিঙ্কারটির সাহায্য নিচ্ছে। কোন সাবঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কার বা কানেক্টরের সাহায্য ছাড়া কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হতে পারে না। We will be safe when the scientists can discover any successful vaccine for coronavirus. লক্ষ্য করুন, when the scientists can discover any successful vaccine for coronavirus, এই অংশটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। যদি বলি সবচেয়ে সহজ উপায়টা কি এটা বের করার, তাহলে হচ্ছে এর সঙ্গে একটা কানেক্টর যুক্ত আছে। সেই কানেক্টরটা কি? সেই কানেক্টরটা হচ্ছে when। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কানেক্টরটির কারণেই এই বাক্যটি পরাধীন এবং এই বাক্যটি আসলে কোনো কমপ্লিট থট প্রকাশ করতে পারছে না। এটি একটি ইনকমপ্লিট এক্সপ্রেশন দিচ্ছে আর এই এক্সপ্রেশনটিকে কমপ্লিট হওয়ার জন্য যার সাহায্য দরকার সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্য। Everyone knows that patience has its limit. প্রত্যেকেই জানে ধৈর্যের একটা সীমা আছে। প্রত্যেকেই জানে যে ধৈর্যের একটা সীমা আছে। যে ধৈর্যের একটা সীমা আছে, এই এক্সপ্রেশনটা কি পূর্ণাঙ্গ হলো? এটা কি কোনো কমপ্লিট থট হলো? হয়নি। তাই এই অংশটি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, বরং একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ক্লজটিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য লাগবে। আর আমরা কানেক্টর বা লিঙ্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত অংশটিকে সর্বদা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ধরে নিব। যখনই আমরা দেখব কোনো ক্লজের সাথে কানেক্টর বা লিঙ্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে তখনই আমরা মনে করব সেটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ শনাক্ত করার এটিই সবচেয়ে সহজ উপায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। যাওয়ার আগে একটি অনুরোধ, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী টিউটোরিয়াল পর্যন্ত হ্যাভ এ নাইস টাইম। আল্লাহ হাফেজ।